আজকের যে বিষয়, ভারত চীন কূটনীতির ছায়ায় বাংলাদেশ, ইউনূস পালাবে কোন পথে? আচ্ছা, ইউনূস পালানোর জন্য আসলে বিমান লাগবে, এবং সেই বিমান যদি ভারত মহাসাগরের উপর দিয়েও যেতে চায় তাহলে সেটা অনেক হাজার ঘন্টা লাগতে পারে কোথাও পালিয়ে যাওয়ার জন্য। সেই বিষয়টা আমরা হাস্যরস তৈরি করার চেষ্টা করলাম, কিন্তু যে বিষয়টা আজকে আলাপ হবে সে বিষয়টা হবে যে বিশ্ব ব্যবস্থায় এই মুহূর্তে ভারত এবং চায়নার যে অবস্থানটা আমরা দেখতে পেলাম, সেটা আসলে কোত্থেকে পেলাম সেটা একটু বলে রাখি। সেটা হলো এসসিও সামিট। এসসিও সামিট হলো সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, যেটার জন্ম 2001 সালের 15 জুন সাংহাই। এবং সেটা কেন প্রতিষ্ঠিত হয় সেটাও আমাদের জেনে রাখা প্রয়োজন। সেটা ছিল এশিয়ার নিরাপত্তা এবং সহযোগিতা জোরদারের জন্য গঠিত হয়, এবং তার এই যে 2025 সনের যে শীর্ষ সম্মেলন, যেটা 31শে অগাস্ট থেকে আরম্ভ করে আপনি সঠিক বলেছেন 2 তারিখ পর্যন্ত চলছিল, সেখানে কারা কারা উপস্থিত ছিল সেটাও আমাদের দর্শক শ্রোতাদের জন্য বলে রাখা খুবই প্রয়োজন। অংশগ্রহণকারী দেশদের মাঝে এই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের পূর্ণ সদস্য রাষ্ট্র রয়েছে 10টি। চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান, ইরান, বেলারুস, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান। এই 10টি দেশ হলো এই সাংহাই কোঅপারেশনের অর্গানাইজেশনের স্থায়ী মেম্বার। তারপরে অবজারভার রয়েছে, তারপরে ডায়ালগ পার্টনার রয়েছে। অবজারভার হিসাবে এবার খুবই গুরুত্বপূর্ণ তুরস্ক সেখানে অংশগ্রহণ করেছে। তুরস্ক কিন্তু আমেরিকান অ্যালায়েড, মানে নেটোর মেম্বার, একজন নেটো মেম্বার, যেটা নেটো যেই দেশের জন্য বা যেই পশ্চিমের যাদের জন্য সার্ভ করে, স্পেশালি ইউএস এর, এবং ইউএস এর নেটোর মেম্বার হিসাবে তুরস্ক সেখানে অংশগ্রহণ, এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। এটাকে আমাদের মনে রাখতে হবে। আমরা ফিরে আসবো বাংলাদেশের বিষয়টা, কিন্তু আন্তর্জাতিক প্রেক্ষাপটটা একটু বুঝাতে হবে। আপু কথা শুনতে পাচ্ছি না, নাজনীন সুলতানা, আপনারা যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন যদি দয়া করে একটু লিখে জানান তাহলে ভালো হয়। কারণ তার সাথে সাথে আমি অনুরোধ করব বঙ্গকথার এই শুধু আজকের এই আলোচনা নয়, যে কোনো আলোচনায় আপনারা শেয়ার করলে ভবিষ্যতে বা যারা এখনো পর্যন্ত আগ্রহ নিয়ে বসে আছেন আমাদের কথা শোনার জন্য তাদের কাছে পৌঁছে যাবে। তবে এখন ফিরে যাই, তুরস্ক, মিশর, মালয়েশিয়া সহ এবং এমনকি কিউবা সেখানে যোগদান করে। আরেকটি বিষয় আপনাকে জানাই, সেটা আপনার জানার জন্য খুবই, মানে আপনার অর্থ হলো আমাদের শ্রোতা মণ্ডলীদের জানার জন্য খুবই বিশেষভাবে প্রযোজ্য। এই যেটা বলছিলাম, এসসিও সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন একটি বিশেষ ব্যবস্থা তৈরি করে বা বিশেষ মঞ্চ তৈরি করে। সেই মঞ্চটা বিশেষভাবে আলাদা নয়, যে এই এসসিও সামিটে আমেরিকা দ্বারা অবরুদ্ধ রাষ্ট্রগুলোর মঞ্চ তৈরি হয়ে যায়। এটা কি ধরনের কথা হলো? কথাটা হলো যে আমেরিকা দ্বারা অবরুদ্ধ কান্ট্রিগুলো কি কি, যেমন উত্তর কোরিয়া, যেমন ইরান, যেমন মায়ানমার, যেমন এমনকি রাশিয়া, এই সমস্ত দেশ কিন্তু একটা প্ল্যাটফর্মে আসে। এই সমস্ত দেশ যেহেতু আমেরিকা দ্বারা অবরুদ্ধ, তাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিল চায়না, যে চায়না আবার তার শক্তিমত্তা প্রদর্শনের জন্য, আপনি জানেন, আপনি নিজে উপস্থাপনায় বলেছেন যে অভূতপূর্ব একটি সামরিক মহড়া তারা প্রদর্শন করেছে। এই প্রদর্শনের অর্থ আমরা কূটনৈতিক ভাষায় বুঝি, আমরা সহজ বাংলায় বুঝি যে যেটা প্রদর্শন করা হয়েছে। আচ্ছা, সেখান থেকে এখন আমি আপনাকে রিকোয়েস্ট করবো, আপনি যদি দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনের নিচে আমি একটা স্ক্রিন শেয়ারের জন্য অনুরোধ করেছি, যদি এটা অ্যাপ্রুভ করেন। এই যে এখানে কি লেখা, এটা রয়টার্স। অতএব রয়টার নিয়ে আমাদের কোনো সন্দেহ থাকার কথা নয়। রয়টার্স বলেছে, ইন্ডিয়া এন্ড চায়না আর পার্টনার্স নট রিভালস, মোদি এন্ড মিস্টার শি। হ্যাঁ, ওরা আমেরিকাতে ওরা শি বলে, আমি জানি না কেন, কিন্তু ওনার আচ্ছা, তাহলে এখন আপনি ইচ্ছা করলে এটা, এবং ছবিটাও দেখেন কত পরিষ্কার এবং কত উজ্জ্বল, এবং দুইজনের হাস্য। এটা নিয়ে আমি এভাবে বলবো যে
যদি কারো প্রেম ভেঙে যায়, নতুন প্রেমিকার সাথে যদি নিজের প্রেমিককে বা প্রেমিকাকে দেখা হয়, তাহলে মনোকষ্টের কারণ হতেই পারে, যেটা ডোনাল্ড ট্রাম্প গত 24 ঘন্টা আগে নিজে উনি তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়েছেন যে ভারত এবং রাশিয়া চায়নার অতল গহ্বরে মানে কালো অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে এবং তোমাদের জন্য বেস্ট উইশেস রোলো। এটা দিয়ে বোঝা যাচ্ছে যে পৃথিবীতে ইতিমধ্যে এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে যেখানে এককেন্দ্রিক আধিপত্যবাদকে চ্যালেঞ্জ করে দিল এই 10টি রাষ্ট্র, যার নেতৃত্বে রয়েছে চায়না, রাশিয়া এবং ভারতবর্ষ বা ভারত। এবং তারা এই মিস্টার সিং সেখানে বলেছে যে এটা আমি একদম পড়ে শোনাতে পারি, বাংলায় লেখা। চীনের প্রেসিডেন্ট শিং জিনপিং বলেন, এককেন্দ্রিক আধিপত্য নয়, আমাদের প্রয়োজন ন্যায্য এবং বহুধ্রুবীয় বিশ্ব। বহুধ্রুবীয় বিশ্ব, যে একটি ধ্রুব তারা নয়, এখন বহু ধ্রুব তারা, বহু পথ প্রদর্শক থাকবে, এবং সেটা তারা এই চ্যালেঞ্জটা করেছে। এখন আমরা যে ইয়াটা শেয়ার করলাম স্ক্রিনটা, সেটা থেকে বলি আমাদের আজকের আলোচনার বিষয়। আমরা যে বিষয়টা আমরা দেখে আসছিলাম যে সবসময় ভারত এবং চায়নার মাঝে সীমান্ত উত্তেজনা। আমি এটার একটা প্রেক্ষাপট বলে রাখি যে চায়না যখন তিব্বত তাদের অধীনস্থ করে নেয় বা দখল করে নেয়, শব্দটা বলবো, আমরা জানি অরুণাচল প্রদেশ ঐতিহ্যগতভাবে তিব্বতের অংশ ছিল, কিন্তু সেটা এখন অন্য কোনো আলোচনায় আমরা ব্যাখ্যা করতে পারবো কিভাবে অরুণাচল প্রদেশ ভারতের অংশ হয়ে দাঁড়ালো। যেহেতু তিব্বতকে তারা দখল করে নেয়, তিব্বতকে চায়নার অংশ হিসাবে করা হয়, তখন চায়না সেদিন থেকে সবসময় এই অরুণাচল প্রদেশকে তিব্বতের অংশ হিসাবে, চাইনিজ প্রদেশ হিসাবেই তারা তাদের মানচিত্রে দেখায়। কিন্তু আজকের আলোচনার বিষয়টা হলো যে গত সপ্তাহে যে এসসিও সভাটা হয়ে গেল, এসসিও কে বলি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সভাটা হয়ে গেল, সেখানে বলছে যে দুজন বলছে, যেটা আমরা ইংলিশে পড়ে আসলাম, বাংলায় হলো মোদি ও শি জিনপিং বলেছেন প্রতিপক্ষ নয়, আমরা সহযোগী। এই বার্তায় শর্মেলান তারা উভয়ই, এবং সেই সাথে সাথে যে এই প্রতিপক্ষ নয় সহযোগীর কথার সাথে সাথে যে কাজগুলো করা হয়, সেখানে সীমান্তে তাদের সমস্ত কার্যক্রমকে শিথিল করা হবে। সীমান্তের ভারত চায়নার সীমান্তে যত ধরনের ডিসপিউট আছে সেটা তারা টেবিলে বসে আলাপ করবে এবং একে অপরকে সহযোগিতা করবে ক্রস বর্ডার উগ্রবাদ, আবারও বলি ক্রস বর্ডার উগ্রবাদ যাতে সৃষ্টি না হতে পারে। এবং সেইটাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, কারণ আজকের আলোচনায় যে বিষয়টা আমরা যদি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের আলাপ নিয়ে যাই তাহলে সেটা অন্য বিষয়, কিন্তু সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে যে পৃথিবীর যে শক্তিশালী 3টি দেশের নেতৃত্বে প্রায় 20টি দেশের প্রধানরা উপস্থিত ছিলেন, সেখান থেকে যে রিজাল্ট বের হয়ে আসলো যে ভারত এবং চায়নার বর্ডারের উত্তেজনা কমানোর জন্য তারা কমিটি পর্যন্ত তৈরি করে দিয়েছে, এবং সাথে সাথেই তারা এমন উত্তেজনা যেখানে তারা একজন আরেকজনের দিকে বন্দুক তাক করে বসেছিলেন, সেই সবগুলোকে তারা ইতিমধ্যে স্তীমিত করেছে। সীমান্তে শান্তির বার্তা মঞ্চ থেকে মোদি জানান সেনা প্রত্যাহার করা হয়েছে, সেখান থেকে সেনা প্রত্যাহারের পর শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য তারা কূটনৈতিক ভাবে স্বাভাবিক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে সেখানে। এবং এটা ইতিমধ্যে বাংলাদেশের সকল পত্রিকা ইনক্লুডিং প্রথম আলো, দেশ, রূপান্তর সহ সকলে এই সংবাদটুকু প্রচার করেছে। যদিও বাংলাদেশ সরকার যদি বুঝতে পারতো যে এটা বাংলাদেশের এই অসাংবিধানিক সরকারের জন্য একটি অশনি সংকেত, তাহলে হয়তো তারা টুটি চেপে ধরতে হয়। তারা এতটুকু জ্ঞান রাখে না যে এখানে কি হচ্ছে, সেটা বুঝবে যখন আমাদের এই আলোচনার মাধ্যমে তারা টের পাবে যে ইয়েস, সামথিং ইজ কুকিং। এর অর্থ হলো যে আমি আবার পিছনে ফিরে যেতে চাই আপনাকে এটা আমাদের আলাপের মাঝে মানুষকে জানানোর জন্য যে গত 2 মাস আগে ওয়াশিংটন ডিসিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন
উপস্থিত ছিলেন একটা মিটিং এ। সেই সংস্থার নাম হলো কোয়াড। কোয়াডের অংশ হলো, বা কোয়াড হলো আমেরিকার নেতৃত্বে আমেরিকা, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়া, এবং এটাও নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। সেখানে পররাষ্ট্রমন্ত্রী শঙ্কর উনি বলেছিলেন, এবং উনি বলার সময় উনাদের দিকে এরকম ভাবে ফিরে বলেছিলেন যে আমরা ভারতেরা, মানে ভারতবর্ষ, তাদের ক্রস বর্ডার উগ্রবাদ, তাদের নিরাপত্তার জন্য যে কোনো অ্যাকশন নেওয়ার, পৃথিবীর যে কোনো জায়গায় অ্যাকশন নেওয়ার তাদের অধিকার তারা সংরক্ষণ করে, মানে তাদের অধিকার রয়েছে। এবং আমরা আশা করি, উনি বলেছেন, আমরা আশা করি কোয়াড মেম্বাররা, বলে এইভাবে তাকিয়ে কোয়াড মেম্বার 3 জন দাঁড়িয়ে আছেন, তাদেরকে লক্ষ্য করে বলবেন যে আমার কোয়াড মেম্বাররা এটা বুঝেন এবং এটা অনুধাবনে রাখবেন। তার কিছুদিনের মাঝেই আমরা লক্ষ্য করেছি যে ভারতের কাশ্মীরে যখন ইসলামী উগ্রবাদীরা টুরিস্টদেরকে হত্যা করে, বিনা আলোচনায় তার ভারত ডিসিশন নেয় যে এটা পাকিস্তানের ভিতর থেকে হয়েছে এবং পাকিস্তানকে আক্রমণ করে বসে। আমরা এটা বেশ জানি। পাকিস্তানের রয়েছে পারমাণবিক অস্ত্র, সেখানেও ভারত কিন্তু একেবারেই কোনো ধরনের সময় দেয়নি এবং কোনো ধরনের সংশয় প্রকাশ করেনি তাদের নিজেদের রাইটকে, যে তাদের উগ্রবাদ, তাদের দেশে উগ্রবাদ এবং তাদের ক্রস বর্ডার উগ্রবাদ, যেটা বাংলাদেশ থেকে আপনারা জানেন যখন বিএনপি ক্ষমতায় ছিল, তারেক জিয়ার ক্ষমতায় ছিল, তখন 10 ট্রাক অস্ত্র, অনুপ চেটিয়ার বিষয়টা আমরা জানি, এবং এই সকল বিষয় স্তীমিত হয়ে পড়েছিল গত 15 বছরে। শুধু ভারতের সহযোগিতা, বাংলাদেশের সহযোগিতায় নয়, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতার, যার জন্য গত যে বাংলাদেশের সাংবিধানিক ভাবে যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাকে বাংলাদেশের সেনাবাহিনী পুশ করে ইন্ডিয়াতে দিয়ে এসেছেন, সেই নেত্রীর প্রশংসাও কিন্তু আমেরিকা করেছে, যে জিরো টলারেন্স নীতির মাধ্যমে বাংলাদেশ থেকে উগ্রবাদকে তারা একদম নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল। এখন যেই কথাটাই আমরা ফিরে আসতে চাই, যেটা আলোচনার মৌলিক বিষয়, যে চীন এবং ভারত, এই দুই শক্তির দুই অক্ষ যখন একত্রিতভাবে তাদের সমস্যা শেষ করে বলছে যে আমরা আমাদের এই অঞ্চলে কোনো ধরনের উগ্রবাদ, কোনো ধরনের সন্ত্রাসবাদ, কোনো ধরনের ফান্ডামেন্টালিজমকে আমরা বরদাস্ত করব না, তখন ডক্টর ইউনূস যে গত 12 মাসে ইতিমধ্যে অনেক সময়, আমি বলবো এটা কোনো তির্যক ভাবে বলছি না, অনেক সময় অনেক তথ্য যেসবগুলো আমরা বিশ্বাস করি বিভিন্ন জায়গা থেকে পরে মিথ্যা প্রমাণিত হয়, কিন্তু ডক্টর ইউনূস যে মৌলবাদীদের ইমাম, একদম ইমাম, কিন্তু উনি গতকালকেও এমন ভাবে বলেছেন যে একদম যে ইসলাম এবং ইসলাম গোড়া ইসলামের কথা কিন্তু গতকালকে বলেছেন। অথচ আমরা জানি, আমি ইতিমধ্যে বোধহয় 37 ইয়ার্স হবে যে আমি প্রবাসে, বা বিশেষ করে আমেরিকাতে, ইউরোপে, এবং আমি ডক্টর ইউনূসকে একজন আমি বলবো যে ধর্মীয় অনুশাসনের বাইরের মানুষ হিসাবে আমরা জানি। সেখানে উনি ধর্মীয় গোষ্ঠীকে বাংলাদেশে প্রতিষ্ঠিত শুধু করেননি, তাদের প্রধান হিসাবে কাজ করছেন, এবং সেটা ইতিমধ্যে প্রমাণিত। কারণ তার নেতৃত্বে বাংলাদেশের সকল ধরনের যারা জঙ্গি গোষ্ঠীর সাথে যুক্ত এবং জেলে ছিলেন তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে। আপনার স্ট্যাটাস দেখলাম, কিন্তু আপনার স্ট্যাটাস থেকে নয়, শুধু যে 21শে অগাস্টের গ্রেনেড হামলা মামলার সমস্ত আসামিদেরকে মুক্ত করে দিয়েছি, তার মানে এটা। এবং আমি দেখলাম হয়তো বা আপনি বা অন্য কেউ একটা স্ট্যাটাস দিয়েছেন যে ওই সনের 21শে অগাস্ট ছিল না, 20 অগাস্ট, 22, 23 মধ্যে 21 ছিল না। সো এই বিষয়গুলো আমরা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে ভারতের জন্য তারা এখানে, আপনি এটাও জানেন যে পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী উনি এসেছেন বাংলাদেশে, পাকিস্তান থেকে অনেকে আসছে, পাকিস্তান আমাদের মন পরিষ্কার করতে বলেছে। কল্পনা করা যায় না, কল্পনার অতীত কিছুই নয়, কিন্তু আমরা কল্পনা করতে পারি না, বাস্তবতার নিরিখেই আমাদের কল্পনা করতে হয়। এবং ডক্টর ইউনূস এই যে এই কথাটা বলার জন্য আপনাকে ধন্যবাদ, যে এইটাই তো প্রমাণিত
যে ডক্টর ইউনূস বাংলাদেশে উগ্রবাদের পরিচর্যা করছেন, চাষ করছেন, এবং সেটাকে আটকানোর জন্য ডক্টর ইউনূস মৌলভীদের ইমাম, অবশ্যই আবু আহমেদ, এবং সেই চাষকে বন্ধ করার জন্য ভারত যে কোনো ব্যবস্থা নিতে পারে, এবং চায়না ইতিমধ্যে তাদের সাথে এসে পড়েছে। যে কথাটা আপনি আপনার প্রথম উপস্থাপনায় বলেছিলেন যে ডক্টর ইউনূস সেভেন সিস্টার দখল করে নেবেন এবং ওনার সাঙ্গপাঙ্গরা কলকাতা দখল করে নেবেন, সেই অবস্থানটা কি আসলে আছে? আমি এই বিষয়ে যদি আরো কোনো একবার সুযোগ পাই তাহলে বিস্তারিত বলবো। ধন্যবাদ আপনাকে। চমৎকার বলেছেন দাদা। যদিও আমাদের আজকের আলোচনার বাইরের বিষয়বস্তু মৌলবাদ উঠে এসেছে আমাদের আজকের আলোচনার মধ্যে, এবং উঠে এসেছে যে জঙ্গিবাদের আসলে এক ধরনের সর্দার এই ইউনূস। আপনি অবগত আছেন নিশ্চয়ই দাদা, গতকালকে বাংলাদেশে একজন মৃত ব্যক্তির লাশ তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা কোন বাংলাদেশে আছি আমরা? এটা থেকে আপনি আর কি কি অশনি সংকেত পাচ্ছেন, এবং এর পিছনের কারণ, এবং এটা কি আসলে মৌলবাদের একেবারে চূড়ান্ত রূপের বহিঃপ্রকাশ কিনা, এ নিয়ে যদি আপনি একটু কিছু বলতেন।